নমস্কার। আজকে আমরা শুনব সুজা রশিদের উপন্যাস মোহনায় দাঁড়িয়ের তৃতীয় পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনো অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। এক যে ছিল প্রিয়াঙ্কার সঙ্গে আছি থাকবো মেম্বারশিপ ক্লাবের কথা ভুলবেন না। এই ক্লাবের মেম্বাররা পাচ্ছেন সপ্তাহে একটি অতিরিক্ত গল্প। এই ভিডিওর তলায় কিংবা চ্যানেলের পেজে একটি জয়েন বাটন আছে। জয়েন বাটনটি ক্লিক করে মাসে মাত্র 29 টাকায় জয়েন করে ফেলুন এক যে ছিল প্রিয়াঙ্কার সঙ্গে আছি থাকবো মেম্বারশিপ ক্লাব। যারা আইফোন ইউজ করছেন তাদের জানিয়ে রাখি, আইফোনে কিন্তু জয়েন বাটনটি দেখা যায় না। আপনারা যদি জয়েন করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে করতে পারেন। এখন অবধি আমরা শুনলাম যে শৈবাল এবং লিপির দাম্পত্য জীবন দিন দিন আরো বেশি করে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। রাতুলের ছায়া তাদের জীবনের ওপর ঘন হচ্ছে সমানে। শৈবাল এটাও জানতে পেরেছে যে রাতুলের সাথে লিপি এখনো দেখা করে এবং এটা জানিয়েছে একটি মেয়ে যে রাতুলকে ভালোবাসে, কিন্তু রাতুল তাকে খুব একটা পাত্তা দেয় না। শৈবাল বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত। ছেড়ে দেওয়া উচিত লিপিকে, নাকি নিজের স্ত্রীকে অধিকার বর্তিয়ে ধরে রাখা উচিত। দেখা যাক এই পর্বে এই গল্প কতদূর করায়। শুরু করছি মোহনায় দাঁড়িয়ের তৃতীয় পর্ব। শৈবাল রাতে বাসায় ফেরেনি। কোথায় গেছে আমাকে কিচ্ছু বলে যায়নি, বাসার কাউকে কিছু বলেনি। সাধারণত অফিস শেষে সোজা বাসায় ফিরে আসে বিকেলের দিকে। আজ যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, যখন শৈবাল ফিরল না, কোনো খবরও এলো না, তখন মনে মনে কিছুটা উদ্বিগ্ন হয়ে উঠলাম। এমন তো কখনো করে না। ও ক্লাবে যায় না, বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডাও মারে না, হলে সিনেমা দেখতে যায় না, কোনো বান্ধবীও নেই যে তার সাথে ফষ্টি নষ্টি করবে। এত সাদা মানুষ। ধীরে ধীরে রাত হলো 8টা, 9টা, 10টা। আমি তটস্থ হয়ে পড়লাম। ওর কি কিছু হলো? কোনো দুর্ঘটনা? মা এতক্ষণ চুপচাপ ছিলেন, আর থাকতে পারলেন না। গম্ভীর গলায় বললেন, বৌমা, শৈবাল তো এখনো ফিরল না, তোমাকে কিছু বলে গেছে? না মা। ও তো এভাবে কোথাও যায় না। আগে যেত না, এখন হয়তো যাচ্ছে। চারপাশে যা অশান্তি। মা কি বলতে চান তা না বোঝার মতো বোকা আমি নই, কিন্তু প্রতিবাদ করতে পারি না। আজ দুপুরের কথা মনে পড়ে। রাতুলকে আমি পৌঁছে দিয়েছি স্বর্গের দুয়ারে, নিজেও কি তৃপ্ত হইনি? জানি না। রাতুল যখন আমার শরীরে দুরন্ত বালকের মতো খেলা করছে, তখন আশ্চর্যজনকভাবে শৈবালের কথা মনে পড়ে যায়। নিজেকে খুব অপরাধী মনে হয়, অথচ তখন আর ফিরে আসার সময় নেই। উন্মত্ত এক স্রোত আমাকে ততক্ষণে নির্জীব করে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে। সব যখন শেষ হলো, যখন রাতুল খুশি খুশি গলায় ডাকলো, লিপি, তখন আমি কান্নায় ভেঙে পড়ি। আমি কোথায় চলেছি? রাতুল তার অকৃত্রিম ভালোবাসায় আমাকে আবারও সুখের সমুদ্রে ভাসিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু আমি অশ্রুর অনাবিল উৎসে নিরন্তর অবগাহন করতে থাকি। আমি কি পাপ করেছি? ধর্মের কাছে নয়, একজন মানুষের কাছে, নিজের বিবেকের কাছে। মাঝরাতেও যখন শৈবাল ফিরল না, তখন রুবেল পাগলের মতো বেরিয়ে গেল। পৃথিবীতে এই ছেলেটা একটি মাত্র মানুষকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সে তার ভাই। বাসায় থমথমে পরিবেশ। ননদ দুটি তীব্র বিতৃষ্ণ দৃষ্টিতে আমাকে অপমানিত করতে থাকে। মা অত্যন্ত রুষ্ট মুখে বসে থাকেন। আমি ভীত চকিত হরিণীর মতো তাদের দৃষ্টির অন্তরালে ছুটোছুটি করতে থাকি। কোথায় গেলে তুমি শৈবাল? আমি গভীর ভালোবাসা নিয়ে ওকে চিৎকার করে ডাকতে থাকি,
যে ডাক শুধু আমার অন্তরাত্মা শোনে। হয়তো শৈবালও শোনে, কিন্তু ও কোনো প্রত্যুত্তর দেয় না। আমি অসহায়ের মতো কাঁদতে থাকি অঝোর ধারায়। বাসায় ফোন করতে সাহস হয় না। আর কত মানুষের ধিক্কার আমাকে সহ্য করতে হবে। রুবেল ফিরে আসে রাত দ্বীপ্রহরে, উদ্ভ্রান্ত চোখ, অলস ক্লান্ত পদক্ষেপ। পাওয়া যায়নি শৈবালকে। মা থানায় খবর দেন, হাসপাতালে খবর নেন, সম্ভাব্য আত্মীয় স্বজনের বাসায় খোঁজ করেন, কিন্তু চারদিকে কি শূন্যতা। রুবেল হিংস্র দৃষ্টিতে আমাকে ভস্ম করতে চায়, ছিঁড়ে খুঁড়ে ফেলতে চায়। আমার জন্যেই তার ভাই আর এই দশা। যেন আমাকে দেখে বলছে, বেশ্যা কোথাকার। লজ্জা করে না মুখ দেখাতে? চুপ করো না। কেন চুপ করবো? তুমি জানো বিয়ের পরও সেই রাতুল হারামিটার সাথে ওর সম্পর্ক আছে? কি যা তা বলছিস তুই? বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস করে দেখো। ও এসব কি বলছে বৌমা? আমি কোনো উত্তর দিই না। দৌড়ে ওদের সামনে থেকে সরে আসি। আশ্রয় নিই সেই ঘরে, যে ঘরে শৈবাল আমাকে সম্রাজ্ঞীর স্থান দিয়েছে। জীবনে এত বেদনা বিধুর কান্না কখনো কাঁদিনি। অভিমান রাতুলের ওপর, অভিমান নিজের ওপর, অভিমান ওর ওপর। কেন ও আমাকে এইভাবে হেয় করলো? কেন নিজের হাতে প্রতিশোধ নিল না? সকালে যখন ঘুম ভাঙে তখন অনেক বেলা। প্রখর রোদে চারদিক ঝকঝক করছে। গত রাতের কথা মনে পড়তেই বুকটা ধক করে ওঠে। শৈবাল ফিরেছে। দ্রুত দরজা খুলে বেরিয়ে আসি, নিচে নামি। না, ফেরেনি। রুবেল আমাকে দেখেই চিৎকার করে ওঠে, ওই যে বেশ্যাটা এসেছে। যা যা, আমার ভাইকে যেখান থেকে পারিস খুঁজে নিয়ে যা। তোমার ভাই ছোট মানুষ নয়। সে রাতে বাসায় না ফিরলে আমার কি করার আছে? ফিরবে না কেন? আগে তো কখনো এমন করেনি। তোমার জন্য ভাইয়ার মনে শান্তি নষ্ট হয়েছে। যাও যাও, এই বাসা থেকে বেরিয়ে যাও তুমি। আমাকে বের করে দেবার তুমি কে? হ্যাঁ, শৈবাল যদি বলে তাহলে আমি চলে যাব। সম্পর্কটা আমার তার সাথে। বুঝতে পেরেছ? সম্পর্কটা আমার তার সাথে। রুবেল সম্ভবত এতটা আশা করেনি। সে স্তম্ভিত হয়ে চেয়ে থাকে। আমি ঘরে ফিরে আসি, দ্রুত হাতে পোশাক পাল্টাই। হয়তো একজন এই বিপদের মুহূর্তে আমাকে সাহায্য করতে পারে। হয়তো নয়, নিশ্চয় করবে। তাকে আমি চিনি, তার প্রতিটি অনুপরমাণুকে চিনি। কোথায় যাচ্ছ বৌমা? ওকে খুঁজতে। আর এই বাড়িতে না ফিরলেই ভালো। রুবেলের কথায় আমি কান দিলাম না। হন হন করে রাস্তায় নেমে রিক্সা নিলাম। রাতুল মতিঝিলের এক অফিসে ক্ষণস্থায়ী একটা চাকরি পেয়েছে। ওকে পেতে হলে সেখানে যেতে হবে। অফিসটা খুঁজে পেতে অনেক সময় লাগলো। অফিসের খোঁজ যখন পেলাম, তখন আবার রাতুলকে পেলাম না। একজন জানালো সে বাইরে কোথাও গেছে, ফিরতে ঘন্টাখানেক। আমি অসহায়ের মতো ফুটপাতে দাঁড়িয়ে থাকি। শত শত লুব্ধ পুরুষের দৃষ্টি আমাকে নানানভাবে লেহন করতে থাকে। দু একটি সাহসী হাত খুব কাছ দিয়ে চলে যায়। আমি সেসব দেখেও দেখি না। রাতুলকে আমার প্রয়োজন। সে আমার স্বামীকে খুঁজে দেবে, তাকে দিতেই হবে। এত কিছু দিয়েছি আমি তাকে, আমার জন্য এইটুকু সে করবে না? রাতুল আমাকে দেখে ভয়ানক আশ্চর্য হলো। ওর সারা মুখে সারল্যের দীপ্তি খেলে গেল। কি ব্যাপার লিবি এখানে? তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য? আরে তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন? কোনো অঘটন? রাতুল, শৈবাল কাল সকালে বেরিয়ে গেছে, এখনো বাসায় ফেরেনি। কি বলছো কি? মানে উনি তো গতকাল বিকেলে আমাদের বাসায় গিয়েছিলেন, সন্ধ্যের একটু পরে চলে আসেন, তারপর বাসায় ফেরেননি? না, ফেরেনি। কোনো সংবাদ দেয়নি, কোনো আত্মীয় স্বজনের বাসাতেও যায়নি। আমার খুব ভয় লাগছে রাতুল। তোমার কাছে আমি একটা অনুরোধ নিয়ে এসেছি। যেভাবে পারো ওকে ফিরিয়ে আনো প্লিজ। ওর কাছে অনেক অন্যায় করেছি, এবার প্রায়শ্চিত্ত করব। তুমি ভেবো না লিপি, শৈবাল ভাইকে আমি খুঁজে বের করবই। হঠাৎ আমি রুবেলকে দেখতে পেলাম। ভিড় ঠেলে ঠেলে এক ক্রুদ্ধ হিংস্র নেকড়ের মতো ছুটে আসছে সে।
তার বিশাল শরীরখানা যেন শক্তির আস্ফালনে ফেটে পড়ছে। রাতুল, রাতুল পালাও। কি হয়েছে? কেন? রুবেল তীরের মতো ছুটে আসছে। আমি নিজের শরীর দিয়ে রাতুলকে আড়াল করে দাঁড়ালাম, কিন্তু রুবেলের দানবীর শক্তি আমার বন্ধনকে নিমেষে ছেড়ে ফেলল। রাতুলের মুখোমুখি দাঁড়ালো সে। তার পাশে আমার হ্যাংলা পাতলা রাতুলকে একটি অসহায় শিশুর মতো দেখাচ্ছে। ও অবাক দৃষ্টি মেলে একবার রুবেল, একবার আমাকে দেখছে। কে তুমি? তোর বাপ। রুবেল পাগলের মতো রাতুলকে মারতে থাকে সেই জনসমুদ্রের মাঝখানে। রাতুল দু হাত তুলে সেই উন্মত্ত শক্তিকে বাধা দিতে চায়, আত্মরক্ষা করতে চায়, কিন্তু ওর সমস্ত প্রতিবন্ধকতা তুলোর মতো উড়ে যায়। রক্তাক্ত শরীর নিয়ে ফুটপাতে পড়ে থাকে রাতুল। এই নে তোর নাগর, নে কত প্রেম করবি কর। রুবেল লাল দুই চোখ তুলে আমাকে বলে, আমি নিচু হয়ে রক্তাক্ত রাতুলকে জড়িয়ে ধরি। এই মানুষটি যে পরিপূর্ণভাবে আমার, এই দেহের প্রতিটি রক্তকণার উপরেও যে আমার সমান অধিকার। অবসন্ন গলায় আমাকে ডাকতে থাকে রাতুল। শেষ রাতের ঠান্ডা বাতাসের স্পর্শে ক্ষণিকের তন্দ্রা ছুটে গেল। অভ্যেসবশত চারপাশে তাকিয়ে লিপিকে খুঁজতে গিয়ে ভুলটা ধরা পড়ল। সোহারাঘাটি পার্কের একটা বেঞ্চিতে শুয়ে আছি আমি। কাল অনেক রাত পর্যন্ত এদিক সেদিক ঘুরেছি, মানুষ দেখেছি, অসহায় নিরন্ন মানুষ। ভেবেছিলাম অন্যের দুঃখকে যদি অনুভব করার চেষ্টা করি, যদি অনুধাবন করতে পারি, তাহলে হয়তো নিজের হৃদয়ে জমে থাকা পুঞ্জ পুঞ্জ দুঃখের ভার অনেকখানি লাঘব হবে। হয়তো ভুলে যেতে পারবো লিপিকে, রাতুলকে, তাদের অদম্য ভালোবাসাকে। কিন্তু আমার প্রয়াস ব্যর্থ হয়েছে। যতই রাত বাড়ছিল, যতই দুর্দশা পীড়িত মানুষের সংখ্যা বাড়ছিল রাস্তায়, ফুটপাতে, পার্কে, ততই যেন আমি অধিকতর স্বার্থপর হয়ে উঠছিলাম। বারংবার নিজের পৃথক একটি সত্তাকে আবিষ্কারের প্রবৃত্ত হচ্ছিলাম। অনেকগুলো অসহায় মুহূর্ত কাটিয়ে হঠাৎ বুঝেছিলাম, ইচ্ছে করলেই সব যন্ত্রণা ভোলা যায় না। সেজন্য সময় চাই দীর্ঘদিনের কষ্টসাধ্য ব্যবধান। তখন কিছুটা প্রশান্তি অনুভব করেছিলাম। ঘুম ঘুম একটি ভাবও এসেছিল। বেঞ্চিতে হাত পা গুটিয়ে কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকলাম। খুব সঙ্গোপনে সবার দৃষ্টির আড়ালে অন্ধকারকে একটু একটু করে হুটিয়ে দিচ্ছে আলোক। দু একটি পাখি চঞ্চল বেগে নীড় ছেড়ে বেরিয়ে এসেছে। তীক্ষ্ণ কণ্ঠের ঝংকারে নৈশব্দতাকে খান খান করে ভেঙে দিচ্ছে। বাতাসের ভেলায় চেপে উঠছে শুকনো পাতার ঝাঁক, ফুলের সৌরভ, উদ্ভিদের চাপা সোঁদা সোঁদা স্পর্শ। আমি অনেকদিন কোনো ভোর দেখিনি। আধার এবং আলোর সন্ধিস্থলে পারিপার্শ্বিকতার স্পর্শ, বর্ণ এবং সৌন্দর্যের যে অতুলনীয় সমাবেশ গড়ে ওঠে, তা আমি বিস্মিত হয়ে দেখেছিলাম। স্মৃতির মণিকোঠরে নিষ্ঠুর এক কাঠঠোকরা তার ছয় চক্ষুর ঠোকরে আমাকে ব্যতিব্যস্ত করে তুলতে থাকে, জাগিয়ে দেয় সেই সব বিলুপ্ত অনুভূতিকে। লিপি নামের একটি মেয়ের কোমল স্পর্শে যারা আচমকা গভীর নিদ্রায় ঢলে পড়েছিল। যে সৌন্দর্য আমি মানুষের মাঝে খুঁজছিলাম, তাকে যেন ভিন্ন ইঙ্গিতে খুঁজে পেলাম প্রকৃতিতে। যে প্রকৃতিকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্বার্থপরতার বন্যা আদিমতা দিয়ে কুলচিত করা যায় না, যা ঐকান্তিকভাবে হৃদয়ের। আমি অত্যন্ত ঠান্ডা মাথায় ভাবতে থাকি। লিপি এবং রাতুলের প্রেম দীর্ঘদিনের। তাদের বিচ্ছিন্নতার ব্যাপারটি নিতান্তই একটি দুর্ঘটনা। আজও তারা পরস্পরকে ভালোবাসে, গভীরভাবে ভালোবাসে। এই অবস্থায় আমার কি করণীয়? যেভাবে আছি সেভাবে থাকবো। লিপি আমার বিবাহিত স্ত্রী, সুতরাং
ওর কাছ থেকে কড়াই গন্ডায় নিজের প্রাপ্যটা বুঝে নিয়ে বাকিটুকু চোখ বুঝে সহ্য করে যাব? পারবো সহ্য করতে? উন্মত্ত কষ্টেরা কি আমার আমার গভীরে তাদের সুদীর্ঘ ডানা মেলে ধরবে না? কি করব তাহলে আমি? কি করব? ইচ্ছে হচ্ছে কর্কশ হুঙ্কারে ভোরের শান্ত স্নিগ্ধ পৃথিবীকে ফালা ফালা করে দিয়ে জানতে চাই, বলে দাও, বলে দাও আমি কি করব। মাথার মধ্যে একাধারে বৈরাগ্য এবং হিংস্রতার আকুলি বিকুলি চলে। কখনো মনে হয় সবকিছু নির্বিশেষে ত্যাগ করে যে শূন্যতা থেকে আবির্ভূত হয়েছিলাম আবার সেখানেই নিঃশেষিত হয়ে যায়। কখনো মনে হয় দাঁতালের নৃশংসতায় সব ছিন্ন ভিন্ন করে দিই, প্রতিশোধ নিই তাদের ওপর যারা আমাকে ঝুলিয়ে দিয়েছে তীক্ষ্ণ ধার শুলের ডগায়। কি করব আমি? আমি আমি চিরদিনই শান্ত প্রকৃতির মানুষ। আমার মস্তকের পরতে পরতে সুশান্ততার সাথে যে ধ্বংসোন্মুখ চেতনার সহাবস্থান, তাকে কোনোদিনই প্রশ্রয় দিইনি। নিরন্তর কঠিন যুক্তির আড়ালে লুকিয়ে রেখেছি। আজও জয় হলো বিবেকের, বৈরাগ্যতার। আমি ত্যাগের প্রস্তুতি নিলাম। যাকে পরিপূর্ণভাবে পেলাম না তাকে অনাবশ্যক অধিকারের শৃঙ্খলে বেঁধে রাখার কী অর্থ? জানি না এই মুহূর্তে আমার মুখে চোখে ত্যাগের অপূর্ব মহিমা খেলে যাচ্ছে কিনা, কিন্তু যদি হৃদয়ের কথা বলি তাহলে অবশ্যই জানি সেখানে অনুভূতির দৈন্যতাই প্রকট হয়ে উঠেছে। যাকে ভালোবেসে গ্রহণ করা যায় তাকে ঘৃণা ভরে ত্যাগ করা মর্মান্তিক যাতনার ব্যাপার। তবুও জানি আর কোনো উপায় নেই। লিপির মায়া আমাকে ত্যাগ করতেই হবে। আমি যথেষ্ট প্রশান্তি অনুভব করি। কঠিন কোনো সমস্যার এত সহজ সমাধান থাকতে পারে জানতাম না। যা ঘটার তা হৃদয়ের গহীন প্রান্তরে ঘটবে। পৃথিবীর মানুষ দেখবে সামান্যই, জানবে সামান্যই। হয়তো কালের স্রোতে স্মৃতিরা ক্ষয়ে ক্ষয়ে ম্লান হয়ে যাবে, যেখানে নতুন মূলের অনুভূতিরা উজ্জ্বল আবেগে স্থান করে নেবে নিজের। আমি বাসায় ফিরতে থাকি। মা আঙ্গিনায় পায়চারি করছিলেন, আমাকে দেখেই ছুটে এলেন। কি আবেগ মধুর সেই ক্লান্ত দুশ্চিন্তাগ্রস্ত মুখখানি। আমাকে জড়িয়ে ধরলেন মা। তার স্বভাবজাত গাম্ভীর্যের মুখোশ উদ্বিগ্নতার বেদনাময় স্পর্শে ধোঁয়াটে হয়ে গেছে। খোকা, খোকা এসেছিস? হ্যাঁ মা। কোথায় ছিলি সারা রাত? তেমন কোথাও না, ঘুরে বেড়ালাম। রাস্তায় রাস্তায়? হ্যাঁ মা। তোমার মনে আছে মা, স্কুলে থাকতে আমি প্রায়ই এরকম বেরিয়ে যেতাম, রাতে বাসায় ফিরতাম না। পথে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম কোথাও। ঘুম ভাঙলে আবার হাঁটা। কি যে একটা নেশা ছিল তাতে। যখন বাড়ি ফিরতাম তুমি পাগলের মতো আমাকে মারতে, আমি কিন্তু কাঁদতাম না, হাসতাম। আমি তো জানতাম ওগুলো তোমার ভালোবাসার চিহ্ন। তুই এমন পাগল কেন বলতো? চল ভেতরে চল। লিপি কি করছে মা? বৌমা। কি হয়েছে? একটা অঘটন ঘটে গেছে বাবা। রুবেলটাকে তো চিনিস, ও এমন একটা কাজ করে বসবে ভাবতেও পারিনি। কি করেছে? আগে ভেতরে চল। রুবেল ড্রয়িং রুমে বসে আছে, গম্ভীর থমথমে মুখ। আমি ভেতরে ঢুকতে চোখ তুলে চাইল। বন্ধুটি ইতস্তত করে উঠে চলে গেল। সম্ভবত একটু পরে এখানে ওরা যে তিক্ত নাটকটি অভিনীত হবে সেখানে সশরীরে উপস্থিত থাকতে চায় না। শৈবাল, বস। রুবেল, কি হয়েছে তোর ভাইকে বল। তুমি বলো। আমাকে কেন এই বিপদে ফেলছিস বাবা? তুই নিজে বল না। কি হয়েছে রুবেল? ভাবি আজও আবার রাতুলের সাথে দেখা করতে গিয়েছিল। কখন? সকালে। বাসায় ফিরেছে? না, সম্ভবত রাতুলকে নিয়ে হাসপাতালে গেছে। মানে কি যাতা বলছিস তুই? আমি ওকে মেরেছি ভাইয়া। কি করেছিস? পিটিয়ে তক্তা বানিয়েছি, নাক মুখ সব সমান করে দিয়েছি। পরের বউয়ের সাথে প্রেম করার শখ একেবারে মিটিয়ে দিয়ে এসেছি আমি। মা, কথাটা সত্যি? হ্যাঁ বাবা, আমাকে তো তাই বলেছে।
আমি অনেকক্ষণ নির্বাক বসে থাকলাম। রুবেলের জেদ আমি জানতাম, কিন্তু তা যে এতখানি আগ্রাসী হয়ে উঠবে সেটা ভাবিনি। আঘাত করে যে প্রতিশোধ, তার মধ্যে তৃপ্তির চেয়ে নোংরামিটা বেশি। আমি নিজে এই ব্যাপারটা কখনো সমর্থন করি না, কিন্তু রুবেলকে কে বোঝাবে? সম্ভবত ওর বিশাল শরীরের পর্বতপ্রমাণ ক্রোধই ওকে দিশেহারা করে তোলে। শরীরে উদ্ভূত অফুরন্ত শক্তির স্ফুরণ ওকে উন্মুক্ত করে তোলে। কাজটা তুই ভালো করিসনি রুবেল। এখন বুঝতে পারছি। লিপির পিছু নিয়েছিলি? লিপি তোকে বাধা দিতে চাইনি। চেয়েছিল, দিয়েছিলাম আর ধাক্কা, কোথাও লাগেনি বোধহয়। এখন কি করবি শৈবাল? আমি সব ঠিক করে ফেলেছি মা। কি? লিপিকে ডিভোর্স করব। এছাড়া আর কোনো উপায় নেই? না মা, অনেক ভেবেছি। লিপি রাজি হবে? হবে মনে হয়। না হওয়ার তো কোনো কারণ দেখি না। ওর বাসার দিক থেকে যদি গোলমাল করার চেষ্টা করে? তা করবে না, গোলমাল করেই বা কী হবে? লিপির ওপরেই সব নির্ভর করছে। রুবেল হঠাৎ আমাদের দুজনকে অবাক করে দিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। অমন অমন বিশাল শরীরের একটি ছেলে অঝোর ধারায় কাঁদছে, দৃশ্যটি সত্যি দেখার মতো। মা ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। কি হয়েছে রুবেল? হ্যাঁ, কাঁদছিস কেন? সব কিছু কিরকম ওলট পালট হয়ে গেল কেন? সে কথা আমি কি করে বলবো বাবা? আল্লাহকে মানি, হয়তো তিনি জানেন। যাকে এত অপমান করলি তার জন্য কাঁদছিস। রুবেল কোনো উত্তর দিল না, মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। আমি উঠে এলাম সেখান থেকে। দরজার আড়ালে বন্ধুটি দাঁড়িয়েছিল। আমার চোখের দিকে ভালো করে তাকাতে পারল না ওরা। আমি হাসার চেষ্টা করলাম। হ্যাঁ রে শেলি, নেলি, তোরা এত মন খারাপ করে আছিস কেন? দেখিস সব আবার আগের মতো হয়ে যাবে। তোমার কষ্ট হচ্ছে না ভাইয়া? হচ্ছে, কিন্তু কষ্ট এমন একটা জিনিস যা সহ্য করা যায়। দেখ আমি কিরম সহ্য করছি। সিঁড়ি টপকে উপরে উঠে এলাম। মাঝের করিডোর পেরোলেই আমাদের ঘর। আমার এবং লিপির 7 মাসের সহাবস্থান। ভাবতেও আশ্চর্য হই, মাত্র 7 মাসেই একটি সুখকর সহবাসের যবনিকাপাত হয়ে গেল। কত অজস্র স্বপ্ন মস্তিষ্কে কুসুমিত হয়ে উঠছিল, কত আনন্দমধুর পরিকল্পনা শাখা প্রশাখা ছড়িয়ে দিচ্ছিল দুটি অন্তরে। রাতুল নামের একটি অসহায় যুবকের দ্বিধাহীন প্রেম অনেকগুলি বিচিত্র বর্ণের অনুভূতির পরিণতিকে নিমেষে স্তব্ধ করে দিয়েছে। শুধুই কি রাতুলের প্রেম? লিপির নয়, অথবা রাতুলের কিংবা লিপির নয়, বরং প্রেম তার অবিনশ্বর রূপ নিয়ে আসন গেড়েছে দুটি নরনারীর হৃদয়ে। আমার দুর্ভাগ্য যে এই নাটকে আমার কোনো ভূমিকা নেই। প্রথম থেকে শেষ আমি সাধারণ একজন দর্শকের ভূমিকাতেই থেকে গেলাম। দরজা ঠেলে কামরার ভেতরে ঢুকতে ভয় হলো। এই দরজার সামান্য আড়ালের পেছনে লিপির যে সামান্য অস্তিত্বের ছোঁয়া রয়েছে, তাকে সহনীয় করে তুলতে পারবো তো? কামরায় পা বাড়ানোর সাথে সাথে সেই দমতা বাতাস তার সৌরভ দিয়ে একটি নারীর সুরভিত দেহকে স্মরণ করিয়ে দেবে। তাকে সহনীয় করে তুলতে পারবো তো? কামরায় ঢুকে গভীরভাবে শ্বাস নিই, যেন লিপি নামের মেয়েটির শরীরের সমস্ত পরিত্যক্ত গন্ধ টেনে নিয়ে নিজের অস্তিত্বে মিলিয়ে দিতে চাইছি। চোখ বুলোই চারদিকে, পরিপাটি করে সাজিয়ে রাখা ঘরখানি। এত দ্বিধা দ্বন্দ্বের মাঝেও নিজের কর্তব্য ভুলেনি লিপি। দগ্ধীভূত আবেগ ওর সৌন্দর্যবোধকে নষ্ট করেনি। ড্রেসিং টেবিলে সারি সারি সাজিয়ে রাখা চিরুনি, কসমেটিক্সের বাক্স, তেলের সুদর্শন শিশি, আলনায় ঝুলিয়ে রাখা দৃষ্টিনন্দন শাড়ির ঝাঁক, ব্লাউজ, ব্রা। কত পরিচিত এই অঙ্গন,
কত ছোটোখাটো অপ্রয়োজনীয় স্মৃতির বসবাস। ওই ওই লাল জামদানিটার যেমন মধুর এক টুকরো ইতিহাস আছে, সামান্য অথচ সুন্দর। বোধহয় মাস তিনেক আগের ঘটনা। লিপির বান্ধবীরা সবাই মিলে পিকনিকে যাবে। লিপিকেও ধরেছে যাবার জন্যে, তবে একা নয়, স্বামী সহ। আমি প্রথম থেকেই গাই গুই করছিলাম। বান্ধবীগুলোকে তো চিনি, পাজির পা ঝাড়া। পিকনিকে একাকি পেলে ফাজলামির চোটে নির্ঘাত পাগল বানিয়ে ছাড়বে। আর লিপিরও জেদ, যেতেই হবে। আমিও মনে মনে প্ল্যান আঁটলাম। বাইরে এমন ভাব যে যাবই তো। গোলমালটা বাঁধালাম আসল দিনে। সকাল 9টার দিকে রওনা দেবার কথা। আমি ভোর 6টায় খান পাচে ঘুমের ওষুধ খেয়ে বিছানায়। যদি তুলতে পারে তো নিয়ে যাবে। ঘুম ভাঙল রাতে। লিপির মুখ আষাঢ়ের গভীর কালো মেঘের মতো। শয়তান, ইতর, অভদ্র। কি ব্যাপার? আমাদের না পিকনিকে যাওয়ার কথা ছিল? জ্বলন্ত দৃষ্টিতে আমাকে ভস্য করে লিপি আর কি। পিকনিক? ইচ্ছে হচ্ছে থাপ্পড় মেরে তোমার দাঁত ভাঙি। এভাবে কেউ কাউকে অপমান করে? ছি ছি ছি। ব্যাস, 2 দিন কথা বন্ধ। হাজার সাধ্য সাধনাতেও কোনো কাজ হয় না। শেষে নিপাকে ফোন করলাম। ও সব শুনে গম্ভীর গলায় বলল, শাড়ি। শাড়ি? আগে হ্যাঁ গো জামাই বাবু, আমার এই বোনটির শাড়ি সম্বন্ধীয় দুর্বলতা আছে। শাড়িতে যদি কাজ না হয় তাহলে মনে থাকে যেন আর কোনো কিছুতে কাজ হবে না। ঠিক ঠিক জানেন তো, শেষে আরেক বিপদে না পড়ি। বিপদে পড়লেই বা লিপি তো আর তোমাকে হালুম করে খেয়ে ফেলছে না। সেই শাড়িতেই শেষ পর্যন্ত কার্যোদ্ধার হলো। তবে একটু সময় লাগলো। প্রথমত সেটার দিকে ভালো করে তাকালো না পর্যন্ত। ঘণ্টাখানেক পরে আনমনে হাত রাখছে এমনি ভাব। তারপর শরীরেও চলল। আমি আমি মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলে বসলাম, অপূর্ব। ব্যাস, অভিমানের ওপর 3 প্রস্থ লজ্জার রং চলল। শয়তান কোথাকার। হাসি হাসি মুখ। আচ্ছা, আমার এত খারাপ লাগছে কেন? মাত্র 7 মাসেরই তো সংসার, এমন কিছু বেশি তো নয়। ইচ্ছে করলে লিপিকে ভুলে আবার সংসার পাতা যায়। সত্যি যায়? মানুষের ক্ষমতা অপরিসীম। হয়তো সত্যিই একদিন জীবনের প্রথম নারী স্পর্শ শরীর থেকে মিলিয়ে যাবে। মস্তিষ্ক ধ্বংস করবে সুললিত প্রেমময় অনুরণন। হয়তো খুঁজে ফিরব দ্বিতীয় কোনো নারী। তবুও আমার খুব কষ্ট হচ্ছে। মৃত্যুর আগেও কি মানুষের এরকম অনুভূতি হয়? অথবা প্রতিটি প্রাণীর? ভালোবাসার কোনো কিছু ছেড়ে যাওয়াই কি যন্ত্রণার নয়? তা সে যতই ক্ষুদ্র হোক, যতই বৃহৎ হোক। আমি বিছানায় মুখ গুজে লিপির চুলের গন্ধ খুঁজতে লাগলাম। অনুভব করার চেষ্টা করলাম সেই দেহের অতুলনীয় স্নিগ্ধতাকে, যার কোমল পরশ কত কত রাতের গভীর নিঃসঙ্গ প্রহরে আমাকে স্বর্গের সুরভিত প্রান্তরে পৌঁছে দিয়েছে। মর্তের দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছুকে কি সাবলীলতায় ম্লান করে দিয়ে অচেনা স্নায়ুর রাজ্যে আমাকে নিয়ে পেখম মেলেছে। অশ্রুহীন রোদনে ভেঙে পড়লাম আমি। আর মাত্র কয়েকটি দিন, তারপরেই কি অতুলান্ত নিঃস্বতা গ্রাস করবে আমাকে। আতঙ্কজনক নিঃস্বতা, ভয়াবহ নিঃস্বতা। ওকে লিপি? শৈবালের ছোট ভাই। ও রাতুল, তোমার কি খুব খারাপ লাগছে? নাক দিয়ে ভীষণ রক্ত পড়ছে। এখনই একজন ডাক্তারকে কাছে পাওয়া দরকার। লিপি, আমার আমার খুব খারাপ লাগছে। আমি একটা খালি রিক্সার জন্য চারদিক আঁতি পাতি করে খুঁজতে লাগলাম। আমাদের দুজনকে ঘিরে দাঁড়িয়ে থাকা জনতা, যারা বিনে পয়সায় একটি রোমহর্ষক ঘটনা প্রত্যক্ষ করলো, তারা খুব কাতর মুখভঙ্গি করে যে যার পথে চলে যেতে লাগলো। আমি অসহায় মতো তাদের দিকে সাহায্যের জন্য চাইলাম। সেই চাহনি বিশেষ কোনো প্রাধান্য পেল না। এমন সময় একটি গাড়ি এসে আমাদের ঠিক পাশ ঘেঁষে দাঁড়ালো। সশব্দে দরজা খুলে যে ছেলেটি নেমে এলো, তাকে দেখে আমি পরিত্রাণের নিঃশ্বাস ছাড়লাম। নেহাল। কি হয়েছে লিপি? রাতুল,
রাতুল ভাইয়ের এই দশা কেন? কি হয়েছে? পরে বলবো নেহাল, আগে ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া দরকার। আমাদের একটু পৌঁছে দেবে? নিশ্চয়ই। রাতুল ভাই, আবার কাঁধে ভর দিন আপনি, আসুন। মতিঝিলের ব্যস্ত সড়ক দিয়ে ছুটে চলেছে গাড়িখানা। আমি বারবার উদ্বিগ্ন চোখে রাতুলের ওপর দৃষ্টি বোলাচ্ছি। এখনো প্রচুর রক্তপাত হচ্ছে। গাড়ির মেঝেতে জমাট বাঁধছে গাঢ় লাল তরল রক্ত। আমার শরীর শিউরে উঠল। নেহাল পরিস্থিতির গুরুত্ব বুঝেছে। সে যতটা সম্ভব ফাঁক ফোকর তৈরি করে দ্রুত সামনে যাবার চেষ্টা করছে, ঘন ঘন রাস্তা বদল করছে। নেহাল, আমরা কোথায় যাচ্ছি? ওই পুরনো পল্টনে আমার পরিচিত একজন ডাক্তার আছেন, তার কাছে। ও, নাক থেকে যে খুব রক্ত পড়ছে। ভয়ের কিছু নেই, এসে গেছি। দুটো রিক্সাকে বিপজ্জনকভাবে পাশ কাটিয়ে ডাইনে মোড় নিয়ে ব্রেক কষল গাড়িটা। নেহাল ঝটপট নেমে পড়ে রাতুলকে বের করলো। লিপি, তুমি গাড়িতে থাকো। না না, আমিও আসবো। না এলেই ভালো হতো, স্টিচ দিতে হবে। তা হোক। আমি জেদ করে ওদের সঙ্গ নিলাম। প্রায় 20 মিনিট পর ছাড়া পেল রাতুল। সব মিলিয়ে মোট 2টো স্টিচ দিতে হয়েছে। ঠোঁট, নাক বেঢপভাবে ফুলে আছে। কয়েকটা দাঁত নড়বড়ে হয়ে উঠেছে। সারা মুখে কালশিটের বেদনাদায়ক চিহ্ন। উদ্গত কান্না চাপতে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখলাম। এবার কোথায় যাবে লিপি? রাতুলের দিকে তাকালাম। সেই মুখে সিদ্ধান্তহীনতা। নেহাল, আমাদেরকে রমনা পার্কে নামিয়ে দেবে? রমনা পার্কে? এখন? হ্যাঁ, রাতুলের সাথে আমার কিছু কথা আছে। ও আচ্ছা, ঠিক আছে। গাড়ি প্রেস ক্লাব ছাড়িয়ে শাহবাগের দিকে ছুটল। নেহালের চোখ ভিউ মিরারে। আমার সাথে চোখাচোখি হতেই মৃদু হাসল। ঘটনাটা কি লিপি? শৈবালের ছোট ভাই রুবেলের কাজ। রুবেল? চিনি, ভীষণ রাগী ছেলে। স্টেজগুলো কবে খুলতে হবে? ওই কয়েকদিন পর কোনো ডাক্তারকে দেখাতে হবে, সম্ভবত সপ্তাহখানেক রাখতে হবে। শক্ত কিছু খাওয়া চলবে না। রাতুল অবসন্ন ভঙ্গিতে বসে আছে। শিশুর মতো জড়িয়ে রেখেছে আমার হাত দুখানা, যেন এই দুটি দুর্বল হাতের উপরেই ওর জীবন মরণ নির্ভর করছে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আমাদেরকে নামিয়ে দিল নেহাল। আমি কি অপেক্ষা করবো লিপি? না না, তুমি কেন খামোখা অপেক্ষা করবে? রাতুলকে আমি পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে, তবে একটা কথা বলার ছিল লিপি, আশা করি কিছু মনে করবে না। কি? তোমাদের কিন্তু এখন একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আর দেরি করাটা সমীচীন নয়। হ্যাঁ নেহাল, ঠিকই বলেছ। আমাদেরকে এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে। শৈবাল ভাইয়ের দিকটাও ভালো করে বিবেচনা করে দেখো লিপি। আবেগের বশে কিছু করে ফেলাটা ঠিক নয়। নেহাল আর দাঁড়ালো না। ছোট করে হাত নেড়ে উন্মাদ গতিতে সামনের দিকে তেড়ে গেল। অদ্ভুত ছেলে। সত্যি অদ্ভুত। আমরা দুজন সেই জোড়া কৃষ্ণচূড়ার নিচে গিয়ে বসলাম। অনেক বছরের অনেক স্মৃতি বিজড়িত স্থান। হয়তো সব ঘটনা আজ মনেও করতে পারবো না। একবারের কথা মনে পড়ে। তুচ্ছ একটি ব্যাপার নিয়ে দুজনের মনোমালিন্য হয়েছে। কথা বন্ধ, দেখা বন্ধ নয়। রোজ বিকেলে আমি এসে দাঁড়িয়ে থাকি, রাতুলও আসে, সেও দাঁড়িয়ে থাকে, কিন্তু কথা হয় না। তবে এই নীরবতাও অস্বস্তিকর নয়, উপভোগ্য। আমি জানতাম রাতুল আমার আগেই ভেঙে পড়বে, আর তাই হলো। সোজা আমার সামনে এসে দাঁড়ালো একদিন, অপরাধী মুখ। কথা বলবে না লিপি? না। যদি মাপ চাই? আগে চাও। আরে বাবা, আমার ভুল হয়ে গেছে। হাত জোর করো। তুমি এটা কি বলো তো? আচ্ছা ঠিক আছে, এই হাত জোর করছি, হলো তো? হলো। যাও, দুটো আইসক্রিম নিয়ে এসো। এক দৌড়ে আইসক্রিম নিয়ে এলো। সেই আইসক্রিম খুব মজার উপায় খাওয়া হলো।
আমার হাতেরটা ও খায়, ওর হাতেরটা আমি। কত ছেলে মানুষই করেছি দুজন। আরেকটি মেয়ের সাথে হঠাৎ বন্ধুত্ব হলো ওর, তার সাথে নিউ মার্কেটে গেছে। শুনে তো শরীর তেতে উঠলো আমার। ঠিক করলাম সাহায্য করতে হবে। বিকেলে এখানে আসতে বললাম ওকে। আমি কিন্তু একা এলাম না, পাশের বাসার শরীফকে ধরে নিয়ে এলাম। রাতুল দেখুক আমারও বন্ধুর অভাব নেই। উফ, সেদিন রাতুলের যা মুখ হয়েছিল না, এই কাঁধে তো সেই কাঁধে অবস্থা। রাতুল, এর নাম শরীফ। শরীফ দাঁত বের করে হাসলো। ও, জানো, শরীফ খুব ভালো ফুটবল খেলে, ক্যারাটে জানে। তাই নাকি? ফুটবল খেলে বেশ কয়েকটা মেডেলও পেয়েছে। আচ্ছা। তুমি তো আবার খেলাধুলো একদম পারো না। না। শরীফ কুলকুলিয়ে হেসে ওঠে। আমি চিমটি কেটে ওকে থামাতে পারি না। রাতুল একেবারে ভ্যাবাচাকা খেয়ে যায়। সেই মুখ দেখে সব রাগ পানি হয়ে গেল। হাসতে হাসতে চোখে পানি চলে এলো। রাতুল ততক্ষণে ব্যাপারটা ধরে ফেলেছে। গোমরা মুখে ফিরতি পথ ধরল। শেষে শেষে অনেক সাধ্য সাধনা করে ফেরাতে হয়েছিল। মানুষের যদি স্মৃতি না থাকতো খুব ভালো হতো, যন্ত্রণা অনেক কমে যেত। কথা বলছো না কেন লিপি? তুমিও তো বলছো না। আমার মুখে ব্যথা, কথা বলতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি বলছি, তুমি শোনো। মাঝে মাঝে যখন প্রশ্ন করব তখন উত্তর দেবে। নেহাল ঠিকই বলেছে, আমাদের সত্যি এবার একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমার আমার ব্যাপারটা সবাই জেনে গেছে। হয়তো আমরা ভুলই করলাম। কি দরকার ছিল ভাঙা সম্পর্ক জোড়া লাগিয়ে? তুমি কেন আমার সাথে দেখা করতে গেলে রাতুল? সবকিছু ভালোই তো চলছিল। তুমি গিয়ে সব জট পাকিয়ে দিলে। বেশ গুছিয়ে ঘর সংসার করছিলাম। হয়তো এভাবেই বছরের পর বছর কেটে যেত। মাঝে মাঝে নির্জনে তোমাকে মনে পড়তো। হয়তো আমার ছেলের নাম রাখতাম রাতুল। আমরা খুব ভুল করেছি রাতুল। ঠিকই বলেছ, খুব ভুল করেছি। প্রথম থেকে। সেই প্রথম থেকেই। এখন কি করা যায় বলো তো? জানি না, তুমি বলো। আমি যদি শৈবালকে ডিভোর্স করি, বিয়ে করবে আমাকে? করব। কি লাভ হবে তাতে? নিজের অবস্থাটা একবার ভেবে দেখছো না তুমি? তোমার মায়ের স্কুলের চাকরি এই বছরে শেষ হয়ে যাবে। তারপর থেকে তোমার উপরে সম্পূর্ণ সংসারের দায়িত্ব পড়বে। তার মাঝে আমার গুরু দায়িত্ব নিতে চাও তুমি? বইতে পারবে সেই ওজন? পারবো না। কি করে পারবে? তোমার এত ছোট চাকরি, অতগুলো ভাই বোনকে পড়িয়ে মানুষ করতে হবে, বোনদের বিয়ে দিতে হবে, কত খরচ। আমার মতো আরেকটা ঝামেলা বাড়ানো কি তোমার ঠিক হবে বলো? এত কিছু তো আমি ভাবিনি লিপি। কেন ভাবনি? যদি আমাকে বিয়ে করো তাহলে তুমি শুধু আমাকে পাবে। আমার বাবার ধন সম্পদের কানা করিও তোমার হবে না, কারণ তারা আমাকে পরিত্যাগ করবেন। আমি নিজেও বড় লোকের মেয়ে, অন্যরকম জীবনযাত্রায় অভ্যস্ত। আমার এত খরচ তুমি কি করে বলবে বলো? বড় কোনো চাকরি খুঁজবো, রাত জেগে জেগে লিখবো। আজকাল তো লেখালেখি করে প্রচুর টাকা পয়সা পাওয়া যায়। কিন্তু তুমি তো এখনো নিতান্তই অখ্যাত লেখক। তোমার লেখার দাম কেউ দেবে না। বিখ্যাত হতে তোমার অনেক সময় লাগবে। ততদিন চাকরি পাবো না একটা, ভালো কোনো চাকরি। আমি কি করে বলবো, তুমি বলো। রাতুল পরিশ্রান্ত ভঙ্গিতে নেতিয়ে পড়ে। আমি তো কিছু বুঝতে পারছি না, কি করবো আমি, বলো তো। সেটাও কি আমি বলে দেব? এতদিন তো তুমি বলে দিয়েছো, আজ কেন বলবে না? আমি চেপে রাখা দীর্ঘ নিঃশ্বাস অনেকটা সময় নিয়ে ছাড়ি। রাতুল আমার হৃদয়টাকে পেয়েছে ঠিকই, কিন্তু বোঝেনি কতটা সামগ্রিকতা নিয়ে পেয়েছে। ও আমাকে বিশ্বাস করে বলতে পারলো না, লিপি যা হয় হবে, আমি আর ভয় পাই না। আমরা দুজন মিলে ঠিকই সব ব্যবস্থা করে ফেলবো। না না না, রাতুলের ভেতরে সেই আস্থাশীলতা নেই, সেই দৃঢ়তা নেই। ওর দেখা পৃথিবী শুধুই কল্পনার, স্বপ্নের। বাস্তবতার কোনো কুটির স্পর্শ সেখানে পড়ে না। ও বোঝে না, ও বোঝে না জোর করে হলেও অনেক কিছু আদায় করে নিতে হয়। রূঢ় বাস্তবতা আমাদের তাই শেখায়। রাতুল
পার্থিবতার কিছু শেখেনি। আর যাই হোক, ওর হাত ধরে নির্দ্বিধায় শৈবালের মতো একজন মানুষকে আঘাত দিয়ে ঘর ছাড়া যায় না। রাতুল আমার কাছে বারবার হেরে যাচ্ছে, ওর জন্য আমার দুঃখ হচ্ছে। রাতুল কি কোনো দিন কারো কাছে জিতবে না? চিরকাল কোমল একটি অন্তর নিয়ে মাথা নিচু করে ঘুরে বেড়াবে? কয়েকটি নিঃশব্দ মুহূর্তে নিজেকে প্রস্তুত করে নিলাম। আমি যা বলবো শুনবে? শুনবো। আমার মনে হয় আমাদের আর দেখা না হয় ভালো। আমি বিবাহিতা, আমার স্বামী আছে, তার প্রতি কর্তব্য আছে। তাকে দুঃখ দিয়ে তোমার প্রেমে বুঁদ হয়ে থাকলে আমার নিজের জীবনটাই তো নষ্ট হয়ে যাবে। তুমি কি তাই চাও? না, তা কেন চাইবো? তুমি কি চাও আমি অশান্তিতে থাকি? না। নিশ্চয়ই তুমি চাইবে যে আমি নিরুপদ্রবে থাকি। চাই। তাহলে আমার সাথে আর দেখা করতে চেও না। যদি আমাকে মনে পড়ে তাহলে স্মৃতিতে খুঁজে নিও, বাস্তবের আমিকে দেখতে চেও না। মনে থাকবে কথাটা? থাকবে। আমি ওর চুলে বিলি কেটে দিতে দিতে সান্ত্বনার বাণী শোনাই। ভেঙে পড়ো না রাতুল। পৃথিবীতে বেঁচে থাকতে হলে যা ইচ্ছে তাই করা চলে না। সমাজ আছে, অর্থনৈতিক চাপ আছে, পারিবারিক আশা নিরাশার দোলা আছে। শুধুমাত্র নিজের সুখের জন্য তুমি তোমার মা ভাই বোনদেরকে অসহায় অবস্থার মধ্যে নিয়ে ফেলতে পারো না। তোমার সামনে এখনো অনেক কাজ বাকি। বুঝতে পারছো আমার কথা? বাট যদি কখনো আমার সাহায্যের দরকার হয় জানাবে। প্রেমিকা নয়, বন্ধু হয়ে আসবো আমি। জানাবে তো? জানাবো। আর কি বলবো? বলতে ইচ্ছে হচ্ছে অনেক কিছুই, কিন্তু সেই না বলা কথাগুলো কোনো নির্দিষ্ট ভাবধারায় আবদ্ধ না থেকে দ্রুত ছুটতে শুরু করেছে অনুভূতির অজানা রাজ্যে। অনেক হাতড়েও তাদেরকে খুঁজে পেলাম না। মধ্যাহ্নের তিক্ত রোদ তার রুক্ষতা ছড়িয়ে দিতে দিতে ঈষৎ কোমল হয়ে আসছে। মৃদু দু এক ঝলক বাতাসের ছুটোছুটি, স্থির পত্রগুচ্ছে আচমকা ধ্বনির স্ফুরণ। বড় ভালো লাগছে। মুহূর্তগুলি বিদায়ের, কিন্তু আবেগময়, ভালো লাগার। চলো বাড়ি যাই। চলো। রিক্সা যখন কাঁঠাল বাগানে ওদের ভাঙা গেটের সামনে থমকে দাঁড়ালো, তখন রাতুল কাঁদছে চুপি চুপি। আমি দেখেও না দেখার ভান করছি। বিদায়ের মুহূর্তকে অনর্থক অসময় করে ব্যথা বাড়িয়ে কি লাভ? ভেতরে আসবে না লিপি? না রাতুল। মায়ের সাথে দেখা করবে না? তাকে আমার শ্রদ্ধা জানিও। সম্পাদের সাথে? এখন নয়, ওদের আমার স্নেহ দিও। রাতুল আমার হাত ধরল। কি অনন্ত অধিকারে! আমি শিহরিত হলাম। এই অধিকারের বন্ধন শেষ পর্যন্ত ছিল তবে। লিপি, তাহলে এই আমাদের শেষ দেখা? না, শেষ কেন? নিশ্চয়ই আমাদের দেখা হবে, কিন্তু তখন আমরা বন্ধু হব, তাই না? হ্যাঁ, হয়তো তাই। হয়তো। আমি যাই রাতুল। আর কিছু বলবে না লিপি? চোখের পানি মুছে ফেলো। পুরুষদের কাঁদতে নেই, তাদেরকে অহংকারী হলেই সবচেয়ে সুন্দর দেখায়। তুমিও দাম্ভিক হয়ে ওঠো। এমন দিন যেন আসে যেদিন আমি গর্ব ভরে সবাইকে বলতে পারবো, এই মানুষটিকে আমি চিনতাম, এ আমার খুব আপন কেউ। সত্যি বলবে তো? সত্যি বলবো। যাই। আমার রিক্সা ফিরতি পথ ধরে। আমি পিছু ফিরে চাই না। কি দেখবো সে তো জানি। রাতুল তার হ্যাংলা পাতলা দীর্ঘ শরীর এবং এক মাথা ভয়ঙ্কর কোকড়ানো চুল নিয়ে অপূর্ব সুন্দর ভঙ্গিতে ঠোঁটের কোণে এক টুকরো হাসি ঝুলিয়ে রেখে আমাকে অনুসরণ করছে।
ওর চোখের কোণে সত্য শুকিয়ে যাওয়া অশ্রুর চিহ্ন। বিদায় রাতুল, বিদায়। শেষ হলো সোজা রশিদের উপন্যাস মোহনায় দাঁড়িয়ের তৃতীয় পর্ব। নমস্কার। নমস্কার। আজকে আমরা শুনব সোজা রশিদের উপন্যাস মোহনায় দাঁড়িয়ের চতুর্থ এবং অন্তিম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনো অবধি যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। যে ছিল প্রিয়াঙ্কার সঙ্গে আছি থাকবো মেম্বারশিপ ক্লাবের কথা ভুলবেন না। এই ক্লাবের মেম্বাররা পাচ্ছেন সপ্তাহে একটি অতিরিক্ত গল্প। এই ভিডিওর তলায় কিংবা চ্যানেলের পেজে একটি জয়েন বাটন আছে, সেটি ক্লিক করে মাসে মাত্র 29 টাকায় মেম্বার হয়ে যান। সঙ্গে আছি থাকবো মেম্বারশিপ ক্লাবের। যারা আইফোন ইউজ করছেন তাদেরকে জানিয়ে রাখি, আইফোনে কিন্তু জয়েন বাটনটি দেখা যায় না। কাজে আপনারা যদি জয়েন করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে করতে পারেন। এখন অবধি আমরা শুনলাম যে শৈবাল আর লিপির দাম্পত্য জীবন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। লিপি রাতুলের সাথে রেগুলার দেখা করছে, শৈবাল সেটা খুব ভালো করে জানে। বাড়িতে ভরপুর অশান্তি। শৈবালের ভাই রাতুলকে অ্যাটাক করেছে, তাকে ইনজোর্ড করেছে, এবং লিপি বেশ বুঝতে পারছে যে সময় এসেছে একটা চূড়ান্ত ডিসিশন নেওয়ার। এই একই চিন্তা কিন্তু শৈবালের মাথায়ও। সেও একটা চূড়ান্ত ডিসিশন নিতে মোটামুটি মেন্টালি রেডি। এবার সেই ডিসিশনটা কি হবে সেটা আমরা জানতে পারবো এই অন্তিম পর্বে। শুরু করছি মোহনায় দাঁড়িয়ের চতুর্থ এবং অন্তিম পর্ব। লিপি বাসায় ফিরল বিকেলে। ফিরতে তার ভয় করছিল, তবুও সে ফিরল। যেখানে ফেরার অধিকার আছে সেখানে সে কেন যাবে না? রুবেল গেটে দাঁড়িয়েছিল, তাকে অনেক সহজ সুন্দর দেখাচ্ছে। শান্ত গলায় বলল, ভাবি, ভাইয়া ফিরেছে। লিপি বিস্ময়াভিভূত হয়ে বিশাল দেহী ছেলেটির দিকে তাকিয়ে থাকলো। এমনটি সে আশা করেনি। তার ধারণা ছিল বাসায় ফিরলেই রুবেল নোংরা ভাষায় আক্রমণ করবে। ছেলেটির ভদ্র ব্যবহারে তার চোখ ভিজে উঠল। সে মাথা নিচু করে ঢুকলো। মা বারান্দায় বসেছিলেন, একবার চোখ তুলে তাকে দেখলেন, কিছু বললেন না। লিপি দ্রুত পায়ে দোতলায় উঠে এলো। শৈবাল বিছানায় শুয়েছিল। তাকে তাকে অদ্ভুত রকম প্রশান্ত দেখাচ্ছে। দু চোখের দৃষ্টিতে বাউলের উদাসীনতা। লিপিকে দেখে স্মিতভাবে হাসল। ফিরতে এত দেরি করলে? সব শুনেছ? শুনেছি। কেমন আছে রাতুল? ভালো, বেশ রক্ত পড়েছে। বাসায় পৌঁছে দিয়ে এসেছি। রুবেল যে এমন একটা কাজ করবে আমি কল্পনাও করিনি। আমি আমি ওকে খুব বকেছি। লিপি বিরল দৃষ্টিতে শৈবালকে দেখছিল। গতকাল সকালে যে মানুষটি বাসা থেকে বেরিয়ে গিয়েছিল এ যেন সে নয়। পরিবর্তনটুকু সে ধরতে পারছে না, কিন্তু অনুভব করতে পারছে কিছু একটা ঘটছে এই বাড়িতে, যা সে এখনো জানে না। তার ভয় ভয় করতে লাগলো। শৈবালকে এত শান্ত দেখাচ্ছে কেন? রুবেল কেন এত ভালো ব্যবহার করলো? মায়ের চোখেও কেন কোনো বিতৃষ্ণা দেখা যায়নি? সে কাঁপা গলায় জানতে চাইল, কোথায় ছিলে তুমি গত রাতে? কোথাও না, ঘুরে ঘুরে রাতের ঢাকা শহরটা দেখলাম। বিশ্বাস করো লিপি, কাল যা যা দেখেছি সেসব এত গভীরভাবে কখনো দেখিনি, অনুভব করিনি। রাস্তায়, ফুটপাতে, পার্কের বেঞ্চিতে, ডাস্টবিনের পাশে, কোথায় নেই কুণ্ডলি পাখি শুয়ে থাকা মানুষ? খাদ্য নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই। কুকুরের মতো বেঁচে আছে অজস্র মানুষ, অজস্র। না দেখলে না সত্যি বিশ্বাস করা যায় না। জানো লিপি, ওই সব দৃশ্য দেখতে দেখতে আমি তোমার কথা ভুলেই গেলাম, রাতুলের কথাও ভুলে গেলাম, অর্থহীন ঈর্ষার যন্ত্রণা ভুলে গেলাম। স্পষ্ট অনুভব করলাম
অনেক অনেক কাজ বাকি পড়ে আছে। সাংসারিক কিছু ছোটখাটো দ্বিধাদ্বন্দ্ব নিয়ে মেতে থাকার চেয়ে বড় বোকামি আর নেই, বুঝলে? লিপি দ্বিতীয়বারের মতো ভয় পেল। মানে কি করতে চাও তুমি? বলবো লিপি, সব বলবো। তুমি আগে সুস্থির হয়ে বসো। এসো আমার পাশে বসো, এসো প্লিজ। লিপি যন্ত্রচালিতের মতো এগিয়ে যায়, প্রায় নিঃশব্দে বসে পড়ে। তার স্নায়ু ধনুকের ছিলার মতো টান টান হয়ে ওঠে, হৃদয় শঙ্কিত, সতর্ক রূপ ধারণ করে। সে যেন বুঝতে পারে শৈবাল তাকে কি বলবে। সব কি শেষ হতে চলেছে? লিপি, বলো। একটা কথা তোমাকে আজ পর্যন্ত একবারও বলিনি। আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। জানি শৈবাল। আমি আমি তোমাকে সুখী দেখতে চাই। জানি। পৃথিবীতে একমাত্র রাতুল ছাড়া তোমাকে আর কেউ সুখ দিতে পারবে না, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমি রাতুলকে বিসর্জন দিয়ে এসেছি শৈবাল। হয়তো মুখে বলছো, হৃদয় থেকে দাওনি। তোমাদের দুজনকে একসাথে দেখেছি আমি। তোমাদের সৃষ্টি হয়েছে পরস্পরের জন্য। কোথায় দেখেছ? গতকাল আমি তোমাদেরকে ছায়ার মতো অনুসরণ করেছি, তোমাদের প্রতিটি নড়াচড়া পর্যন্ত লক্ষ্য করেছি। আমার আমার খুব অনুশোচনা হচ্ছিল, জানো তো। নিজের অজান্তেই আমি একটা বিরাট অন্যায় করেছি। ও, তা এখন কি করতে চাও? তোমাদের প্রেমের পূর্ণতা দিতে চাই। ডিভোর্স করবে? কাজটা আমরা সমঝোতামূলকভাবে করব। অবশ্য প্রথমে কিছুদিন সেপারেশনে থাকতে হবে। আমি যদি তা না চাই? আর জটিলতা বাড়িও না লিপি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। ক্ষতির কথা বলিনি, আমি আরেকবার চেষ্টা করতে চাই। কোনো লাভ নেই। রাতুলকে তুমি ভুলতে পারবে না। রাতুলের স্মৃতি স্বপ্নে জাগরণে তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। লিপি নিঃশব্দে শৈবালকে দেখতে থাকে। এত কাছের একজন মানুষ দূরের কেউ হয়ে যাবে ভাবতে তার কষ্ট হয়। এমন হবে আমি বুঝতে পারিনি শৈবাল। বুঝলে নিশ্চয়ই বিয়েতে রাজি হতাম না। আমি আমি ভেবেছিলাম হয়তো নতুন করে জীবন শুরু করতে পারবো। আমি তো তোমাকে দোষ দিই না। তোমার মন যা বলেছে তুমি তাই করেছো। মাঝ থেকে আমি একটু দুঃখ পেয়েছি, এই যে। তুমি কি এইভাবে প্রতিশোধ নিতে চাও? একে কি প্রতিশোধ বলা যায়? কি জানি, হয়তো তাই। কিন্তু এভাবে তো আর চলে না। নাও, তুমি তৈরি হয়ে নাও, আমি তোমাকে বনানীতে পৌঁছে দিয়ে আসবো। বাবা মার ওখানে যেতে চাই না। কেন? আমার জন্য তাদের অনেক সম্মানহানি হয়েছে। নতুন করে তাদেরকে কোনো ঝামেলা ফেলতে চাই না। কোথায় যাবে তাহলে? কি করে বলবো? তুমি যেতে বলছো, ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, সে দায়িত্ব না হয় আমার। তবে তার আগে রাতুলের সাথে তো কথা বলতে হবে। রাতুলের সাথে কথা বলার কোনো দরকার নেই। আমি নিজ দায়িত্বে থাকতে চাই। পাগলামি করো না। ঢাকা শহর ভালো জায়গা নয়। এখানে একটা মেয়ে একাকী বাস করতে পারে না। তাহলে আমাকে যেতে বলছো কেন? তোমার ভালোর জন্য। আমি যেতে চাই না। দুঃখ পেও না লিপি, তবুও তোমাকে যেতে হবে। দেখো, আমি তোমাদের দুজনের সংসার সাজিয়ে দেব, রাতুলের চাকরি জোগাড় করে দেব। তোমার কোনো অসুবিধা হতে দেব না। আমি তোমার দয়া চাই না। দয়া নয়, একে কর্তব্য বলে। আমি তোমার কিচ্ছু নেব না। নিতে না চাইলে নেবে না। প্রিয়জনের পাশে থেকে সংগ্রাম করাও তো মধুর। আমি আজই রাতুলের সাথে কথা বলবো। রাতুল যদি রাজি না হয়? এর আগে একবার দায়িত্বের ভয় পালিয়ে গিয়েছিল। ভুল করেছিল। রাতুল আর কখনো বাস্তব থেকে পালিয়ে বেড়াবে না। অনেক কিছু শিখেছে তো। এছাড়া আর কোনো উপায় নেই। কি করবে বলে ভেবেছ? একটা বাসা ঠিক করব, সেখানে থাকবে তুমি। রাতুলই তোমার দেখাশোনা করবে।
ডিভোর্সের জন্য তো কিছু সময় প্রয়োজন। ডিভোর্স হয়ে গেলে তোমরা বিয়ে করে নেবে। অবশ্য সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ডিভোর্স পর্যন্ত আমি তোমার সমস্ত খরচ বহন করব। শৈবাল, তোমাকেও আমার একটা কথা বলার আছে। বলো। রাতুলকে যেভাবে বাসি, হয়তো তোমাকে সেভাবে নয়, তবু তোমাকে আমি ভালোবাসি। দূরে থাকলেও তোমার কথা আমার মনে পড়বে। আমিও তোমাকে ভুলবো না। কখন যাবে রাতুলের ওখানে? এখনই। আমাকে কখন যেতে হবে? সম্ভবত কাল। লিপি অবসন্ন ভঙ্গিতে বাথরুমে ঢোকে। সেখানে সে মুখে আঁচল চেপে অনেকক্ষণ কাঁদে। শৈবাল নিচে নেমে দেখল মা, ভাই বোনেরা তার জন্যই অপেক্ষা করছে। এরা সবাই লিপির উপর অসন্তুষ্ট ছিল, কিন্তু এই মুহূর্তে কাউকে সুখী মনে হচ্ছে না। ওকে সব বলেছিস? কি বলল? ওর আর কি বলার আছে? কান্নাকাটি করছে না তোরে? সম্ভবত করছে। তুমি তুমি একটু ওর কাছে যাবে মা? না বাবা, আমার এখন যাওয়া ঠিক হবে না। আমি আমি বরং বেআই সাহেবকে একটা খবর দিই। দরকার নেই। লিপি ওর বাবা মাকে কিছু জানাতে চায় না, অন্তত পক্ষে এক্ষুনি না। তাই কি হয় বাবা? ওরা যে আমাদেরকে দোষী করবেন রে। তা করুন, ফোন করো না। এই ব্যাপারটা আমার হাতে ছেড়ে দাও। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস কর। শম্পা আজ শৈবালের সাথে কথা বলল না। ভেজা কণ্ঠে তার ভাইকে ডেকে দিল। শৈবালকে বসতেও বলল না। শৈবাল এই মিষ্টি অবহেলাটুকু উপভোগ করল। রাতুল তাকে দেখে ক্ষতবিক্ষত মুখে হাসল। আরে আসুন শৈবাল ভাই, ভেতরে আসুন। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? রাতুল, তোমার সাথে কথা আছে। শৈবাল ভাই, আপনার ভাইয়ের ব্যাপারে আমি কিছু মনে করিনি, এটাই স্বাভাবিক ছিল। অন্য কথা আছে রাতুল, বাইরে আসতে হবে। এখানে বলা যাবে না? না। রাতুল প্যান্ট শার্ট পরে বেরিয়ে এলো। চলেন যাই। শৈবাল ভাই, আমি আপনার উপর রাগ করেছি। কেন জানতে পারি? আপনি আমার সাথে কথা বললেন না কেন? কই, আমি তো কথা বলেছি, তুমি তো বলনি। বলিনি, বেশ করেছি। আপনার ভাই আমার ভাইকে মারলো কেন? ওকে আমি খুব বকে দিয়েছি কিন্তু। শৈবালরা যখন চলে যাচ্ছে তখন শম্পা আবার পিছু ডাকলো। শৈবাল ভাই, আমি আপনার উপর রাগ করিনি। জানি। তারা দুজন হাঁটতে হাঁটতে একটি আলো আধারী মোড়ে এসে দাঁড়ালো। শৈবাল ভাই, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার প্রতি ভীষণ অবিচার করে ফেলেছি। আর নয়, আমি তো কাল সকালেই ঢাকা ছেড়ে চলে যাচ্ছি। যতদিন না নিজেকে শক্ত করতে পারবো ততদিন ফিরবো না। তোমার যাওয়া হচ্ছে না রাতুল। মানে তুমি চলে গেলে লিপির কি হবে? কি বলছেন আপনি? আমি লিপিকে মুক্তি দিচ্ছি রাতুল। লিপিকে সব বলেছি, ও কোনো আপত্তি করেনি। এখন তোমার উপর সব নির্ভর করছে। আমার ওপর? আমি কি করব? তুমি কি লিপিকে বিয়ে করতে চাও? হ্যাঁ, তা চাই, যদি লিপি তা চায়। তুমি ভালো করেই জানো লিপি কি চায়, জানো না? জি জানি। দেখো, লিপি ওর বাবা মার কাছে ফিরতে চায় না। আমি ওর থাকার জন্য একটা বাসা ঠিক করে দেব। ডিভোর্স না হওয়া পর্যন্ত ওর দেখাশোনা করার দায়িত্ব তোমার। পারবে তো? রাতুল উত্তেজনায় কাঁদতে লাগলো। লিপির জন্য আমি সব কিছু করতে পারি। গুড। তুমি আগামীকাল সন্ধ্যায় চৌরাস্তার মোড়ে থাকবে। লিপিকে নিয়ে আমি ওখানে যাব। তারপর তোমাদের দুজনকে বাসায় পৌঁছে দিয়ে আমার ছুটি।
অবশ্য কালকের মধ্যেই বাসা জোগাড় করা সম্ভব হবে কিনা জানি না, তবে চেষ্টা করব। তুমি কিন্তু জায়গা মতো থাকবে। ওকে আমাদের বাসায় নিয়ে আসা যায় না? এখনই নয়, ডিভোর্সের পর। আর হ্যাঁ, তোমার জন্য একটা ভালো চাকরির অর্ডার আছে, আমি ব্যবস্থা করেছি। যদি করতে আপত্তি না থাকে তাহলে একদিন আমার অফিসে চলে এসো। লিপি আমার অফিসের লোকেশন জানে। যাক সেসব, এখন আমাকে যেতে হবে। আর হ্যাঁ, রুবেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রাতুল ঝট করে শৈবালের হাত চেপে ধরল। শৈবাল ভাই, আপনি এত কিছু কেন করছেন বলুন তো? এটা আমার একটা জেদ বলতে পারো। আমি দেখতে চাই কতদিন তোমরা পরস্পরকে এমনই পাগলের মতো ভালোবাসতে পারো। বিশ্বাস করো, যেখানেই থাকি তোমাদের দুজনের প্রতিটি খবর আমি রাখব। সুতরাং যদি জিততে চাও, তোমাদের ভালোবাসা হারিয়ে ফেলো না। যদি হারাও, আমার তীব্র ঘৃণায় আমি তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে দেব। শৈবাল বড় বড় পদক্ষেপে হাঁটতে থাকে। রাতুল পিছু ডাকে না। তার দু চোখ অশ্রু সজল হয়ে পড়ে। শৈবাল গভীর রাতে বাসায় ফেরে। লিপি তার জন্য জেগে বসেছিল। খোলা চুল এবং শুকনো মুখে তাকে বড় সুন্দর দেখাচ্ছে। শৈবাল মুগ্ধ হয়ে তাকিয়ে থাকল। খেয়েছ? না, খিদে নেই। আমার খুব খিদে পেয়েছে। চলো না দুজনে একসাথে খাই। তুমি খাওনি এখনো? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে তো খেতেই হয়। খাবার টেবিলে তারা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধুর মতো কথা বলে। হঠাৎ হঠাৎ হেসে ওঠে। দু একটি সুখময় স্মৃতিচারণ করা হয়। অদ্ভুত অদ্ভুত সৌহার্দ্যপূর্ণ কিছু মুহূর্ত। আকাশে ঝলমলে জ্যোৎস্না। তাকালেই হৃদয় আনমনা হয়ে পড়ে। নতুন কিছু করতে ইচ্ছা করে। ঘুম আসতে চায় না। শৈবাল এবং লিপি দীর্ঘক্ষণ জ্যোৎস্নার সমুদ্রে নিঃশব্দে অবগাহন করে। রাত গভীরতর হয়। ঝিঝি পোকার এক টানা চিৎকার তীব্রতর হয়। বাতাসে শীতল স্পর্শ ভেসে আসে। লিপি, বল। আমরা আমরা মাঝে মাঝে দেখা করতে পারি না? সে তো তুমি না চাইলেও আমি করব। রাতুল কিছু মনে করবে না? ও তো তোমাকে খুব শ্রদ্ধা করে। রাতুলকে বলো ওকেও আমি খুব পছন্দ করি। ও জানে। অনেকক্ষণ কোনো কথা হয় না। শৈবালের শীত শীত লাগছে। সে উঠে পড়ল। লিপি, ভেতরে চলো, বেশ ঠান্ডা লাগছে। তুমি যাও, আমি আরেকটু বসবো। লিপি, আমার উপর কোনো রাগ নেই তো? তুমি আমাদের পৃথিবীর মানুষ নও শৈবাল। তোমার উপর রাগ করা যায় না। দুঃখ একটাই, তোমার মতো একজন ভালো মানুষের জীবনটা নষ্ট করে দিলাম আমি। বাজে কথা বলো না। তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, অনেক কিছু শিখিয়েছো। পৃথিবীতে আমার মা ছাড়া এত ঋণ আর কারো কাছে হয়নি। আমার ওপর তোমার ঘৃণা হয় না শৈবাল? কই না তো। লিপি সেই উচ্ছল জ্যোৎস্নায় নিয়ে নিয়ে নিঃশব্দে অশ্রু ফেলতে থাকে। কেন তা সে নিজেও বুঝতে পারে না। কিন্তু তার মনটা অনেক হালকা হয়ে যেতে থাকে।
ব্যালকনিতে বসে অনেক রাত পর্যন্ত নীরবে অশ্রু ঝরালাম। শৈবাল শুতে ডাকলো কয়েকবার, কোনো জবাব দিলাম না। অজস্র চিন্তার জট পাকিয়ে গেছে, কিছুতেই সেই জটিলতা স্খলন করতে পারছি না। কি করব আমি? রাতুল এতকাল আমার কাছে এই প্রশ্নের উত্তর খুঁজেছি, আমি কার কাছে খুঁজব? কি কি আশ্চর্য এক দ্বিধায় ভরে গেছে আমার জীবন। যখন রাতুলকে জড়িয়ে ধরতে চাই, তখন শৈবাল তার সর্বশক্তি দিয়ে আমাকে জড়িয়ে ধরতে চায়। যখন রাতুলকে বিসর্জন দিয়ে আসি, তখন শৈবাল মুক্তির স্বপ্ন দেখায়। আমি কি করব? রাতুলের কাছে কি আর ফেরা যায়? ওকে নিয়ে আর কত খেলা চলবে? আর আর কতবার ওই সাত্বিক মানুষটা জয় পরাজয়ের অমুখ দোলায় দুলবে? বারবার আমি তাকে বাস্তবতার দোহাই দিয়ে ফিরিয়ে দিচ্ছি, আবার ফিরে যাচ্ছি তার কাছে। বেঁচে থাকা এবং ভালোবাসার মাঝে মরীচিকার মতো অহর্নিশি ছুটে ফিরছি ঠিকানার খোঁজে। একটি শান্তিময় সংসারের বড় শখ ছিল আমার। মনে পড়ে রাতুলের মায়ের অফুরন্ত ভালোবাসার কথা, ওর ভাই বোনদের দুষ্টুমি ভরা ভাবি ডাক। বড় ভালো লাগতো আমার। মনে হতো যেন এমন একটি সহজ সাধারণ গৃহে আমার সব স্বপ্ন বন্দী হয়ে আছে। কতদিন ভার্সিটি ফাঁকি দিয়ে ওদের বাসায় চলে গেছি, সম্পাদের সাথে কত আবোল তাবোল গল্পে মেতেছি, আগামী দিনের পরিকল্পনা করেছি। ও বাড়ির কারোর কোনো সন্দেহ ছিল না যে আমি ওদেরই একজন হব কোনো একদিন। সন্দেহ তো আমারও ছিল না। কত সহজে আমরা সবাই একটি পরিবারের মতো হয়ে যাই এবং কত সহজে পর হয়ে যাই। নিয়তির ক্ষুদ্র ক্ষুদ্র মোচড় আমাদেরকে আচমকা ভিন্ন গতি দেয়, ভিন্ন স্রোতে ছুঁড়ে ফেলে। আমি শৈবালকেও পেয়েছি, যতটা আন্তরিকভাবে পাওয়া সম্ভব তার সম্পূর্ণতা নিয়েই। একজন অপরিচিত মানুষের এই আকস্মিক ভালোবাসা আমাকে মুগ্ধ করে, উতলা করে। রাতুল যেন হঠাৎ করেই ম্রিয়মান হয়ে যায়। মাত্র কয়েকটি মাসের সংসার, অথচ কত হাসি কান্নার অতীত বিজড়িত। মনে পড়ে এক রাতের কথা। বাসায় সেদিন শুধুমাত্র আমি আর শৈবাল। মায়েরা গেছেন বেড়াতে, পরদিন ফিরবেন। আমরা দুজন ড্রয়িং রুমে গল্প করছি। অপ্রয়োজনীয় সব কথাবার্তা, দুমুখী দু একটি চটুল বার্তা। হঠাৎ পাগলের মতো ব্যবহার করতে শুরু করলো শৈবাল। কখনো বাচ্চা মানুষের মতো লাফাচ্ছে, কখনো মুখ ভেঙচে অদৃশ্য কাউকে ভেঙচি কাটছে, মাঝে মাঝে বিশ্রী ভাষায় খিস্তি খেউর করে উঠছে। আমি ভীষণ ভয় পেয়ে ওর নাম ধরে ডাকলাম। তীক্ষ্ণ স্বরে শব্দ করে হাসতে লাগলো। আমি দিশেহারার মতো টেলিফোনের দিকে হাত বাড়ালাম। ঠিক তখনই স্বাভাবিক গলায় হেসে উঠল। এই লিপি, ভয় পেয়েছো নাকি? মানে তুমি ঠাট্টা করছিলে? পরিপূর্ণভাবে। একে ঠাট্টা বলে? অতি বিশুদ্ধ ঠাট্টা। আমার সাথে আর কোনোদিন এরকম ঠাট্টা করবে না। এর পরের দৃশ্যে আমি বিছানায় শুয়ে ফুলে ফুলে কাঁদছি। ও আমার রাগ ভাঙাবে, পাক্কা 2 দিন কথা বন্ধ। শেষে একখানা শাড়ি নিয়ে 32 মাটির দাঁত দেখাতে দেখাতে হাজির। শাড়িটা টান মেরে ছুঁড়ে ফেললাম। শাড়ি দিলেই 7 খুন মাফ, তাই না? এরকম বাজে রসিকতা কেউ নিজের স্ত্রীর সাথে করে? এমন ভয় পেয়েছিলাম। 3 দিনে 3 বিশাল একটা কেক নিয়ে হাজির। শুভ জন্মদিন। এই তথ্য কোত্থেকে জোগাড় করলো কে জানে। কিন্তু তারপর তো আর রাগ থাকে না। কেকের অর্ধেকটাই অবশ্য গেল রুবেলের পেটে। এমন পেটুক! শৈবাল তো খেলোই না। কেক দেখলেই নাকি ওর বমি আসে, খাওয়া তো দূরের কথা। এমনি আরো কত ঘটনা। প্রতিটি দিনই জন্ম দিয়েছে 2-1টি স্মৃতির। আঁচড় কেটেছে হৃদয়ের কোনো না কোনো পৃষ্ঠায়। একটি কান্না জড়ানো দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি। আশ্চর্য হলেও সত্য, আমাদের মধুচন্দ্রিমা পর্যন্ত হয়নি। বিয়ের পর দিনই শাশুড়ির ভীষণ জ্বর,
তাকে এভাবে ফেলে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। সুতরাং স্থগিত হয়ে গেল। পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে মাসখানেক লেগে গেল। ব্যাস, শৈবালের ছুটি শেষ। এক্ষুনি আর ছুটি পাওয়ার আশাও নেই। ঠিক হলো, প্রথম বিবাহ বার্ষিকীর পরপরই মধুচন্দ্রিমায় যাব আমরা। প্রথম বিবাহ বার্ষিকী। আমার আমার নিপা আপুর কথা মনে পড়ল। ও তো সবই জানে, রাতুলের কথা জানে, শৈবালের কথা জানে, আমার কথাও জানে। ওকে কি সব খুলে বলবো? জানতে চাইবো এখন কি করব। আমি উঠে পড়ি। রাত 2টো বাজে। নিপা আপু নিশ্চয়ই ঘুমোচ্ছে। এত রাতে ওকে জাগানো ঠিক হবে না। তবুও আমি টেলিফোনের দিকে হাত বাড়ালাম। রিংয়ের পর রিং বেজে চলেছে, কেউ ধরছে না। যখন ক্রেডেলে রিসিভার রাখবো বলে ভাবছি, তখন ওপাশ থেকে নিপা আপুর ঘুম জড়ানো গলা শুনলাম। হ্যালো, আমি নিপা আপু, লিপি। লিপি? কি রে এত রাতে? তুই ঘুমোচ্ছিলি? না, ওইসব করছিলাম। তো বল, কি হয়েছে? শৈবাল আমাকে সেপারেশনে যেতে বলছে। কেন, হঠাৎ কি এমন হলো? যা হবার সবই হয়েছে। আমি কি করব বুঝতে পারছি না। না বোঝার কি আছে, সেপারেশনে চলে যা। তুই বুঝতে পারছিস না, শৈবাল আমাকে ভালোবাসে। ভালোবাসাতে যেতে বলছে কেন রে? রাতুলের সাথে আমার মাঝখানে খানিকটা সম্পর্ক গড়ে উঠেছিল, সেজন্যে এই বাসার সবাই খুব অশান্তিতে আছে। আর শৈবাল এসব সহ্য করতে পারছে না। তোকে আমি আগেই সাবধান করেছিলাম, তখন কানে নিসনি। এখন আবার আমার কাছে কেন? নিপা আপু, প্লিজ প্লিজ কিছু একটা বুদ্ধি দে। আমার ভীষণ একা একা লাগছে। আরে বাবা, অত ভেঙে পড়ছিস কেন তুই? শোন, যা জানতে চাইছি ঠিক ঠিক উত্তর দে। তুই যদি থেকে যেতে চাস তাহলে শৈবালের প্রতিক্রিয়া কেমন হবে? আমি না চাইলেই ও আমাকে কোনো কিছুতেই বাধ্য করবে না, আমি জানি। রাতুল কি তোকে বিয়ে করবে? যে কোনো মুহূর্তে। তুই কি চাস, শৈবালকে না রাতুলকে? জানি না নিপা আপু, তুই বলে দে না কার কাছে যাব। আমি কি করে বলবো রে পাগলি? এটা তো তোর সিদ্ধান্ত, তোকেই এটা ভেবে চিন্তে নিতে হবে। আমি যা বলবো তুই কেন করতে যাবি? তবু তুই বল প্লিজ। নিপা আপু অনেকক্ষণ চুপ করে থাকলো। লিপি শোন, তোকে একটা বুদ্ধি দিই। তুই তো ওদের দুজনকেই ভালোবাসিস, ঠিক তো? হ্যাঁ। কাকে বেশি? রাতুলকে। আর শৈবাল? ওকে দুঃখ দিতে চাই না, কোনো অবস্থাতে না। শৈবাল ছাড়া এত মূল্য আমাকে আর কেউ দেয়নি রে। ঠিক আছে, তাহলে এক কাজ কর, নিশ্চিন্ত মনে ঘুমোতে যা। কোনো দুশ্চিন্তা করবি না। রাতুল বা শৈবাল কাউকে নিয়ে ভাববি না। আর গভীরভাবে ঘুমানোর চেষ্টা করবি, দরকার হলে ঘুমের বড়ি খা। কেন? আরে বাবা, আগে শোন পুরোটা। প্রায় 10-12 ঘন্টা গাঢ়ভাবে ঘুমিয়ে ঠিক যখন তোর ঘুম ভাঙবে, সেই মুহূর্তে দুজনার যার কথা আগে মনে পড়বে তার কাছে যাবি। কি বলছি বুঝতে পারছিস? কিন্তু এটা তো জুয়া হয়ে গেল রে। জীবনের সবকিছুই জুয়া রে। তুই দেখ, ভেবে চিন্তে কত কাজ করি আমরা, তার কটাই বা হিসেব মতো ঘটে বল? কোনো যুক্তি তর্কের মধ্যে যাব না বলছিস? ঠিক তাই। যদি কারো কথাই মনে না পড়ে? পড়বে, যে কোনো একজনের কথা মনে পড়বেই, হয় রাতুলের নয়তো শৈবালের। এখন যা, 3টে ট্যাবলেট খেয়ে বিছানায় শুয়ে
1 থেকে 100 পর্যন্ত গুনতে থাক, ঘুম এসে যাবে। বাবু, হুম, বাবা মাকে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু বাবা খুব দুশ্চিন্তায় আছেন তোর জন্য। কি হলো আমাকে জানাস। ঠিক আছে, জানা। আমি 3টে ঘুমের ওষুধ খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। পাশেই শুয়ে আছে শৈবাল। ঘুমিয়েছে কিনা বুঝতে পারলাম না, বোঝার চেষ্টাও করলাম না। এখন আমি ঘুমোতে চাই, গভীর ঘুম, গভীর থেকে গভীরতর ঘুম। আজকে সন্ধেটা এত তাড়াতাড়ি চলে এলো, বিশ্বাস হতে চায় না। মনে হচ্ছে এতগুলো ঘন্টা মাত্র কয়েক মিনিটে পেরিয়ে এসেছে। আর কিছুক্ষণ মাত্র, তারপরে লিপি চলে যাবে। আমার 7 মাসের সংসার আর সংসার। লিপিকে দিয়ে শুরু করেছিলাম, লিপিতেই শেষ। ওর মতো মেয়েও যদি কপালে না সয়, তাহলে সেই কপাল বাঁধার সাধ্য আর কার হবে। বাগানে আনমনে হাঁটতে হাঁটতে আমি চকিতে দোতলায় তাকাই। আমাদের ঘরে আলো জ্বলছে। লিপি বিদায় প্রস্তুতি নিচ্ছে। আমার অদ্ভুত অনুভূতি হচ্ছে। একবার মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে লিপিকে নিয়ে দূরে কোথাও চলে যাই, যেখানে পৌঁছানোর সাধ্য রাতুলের কোনো দিন হবে না। আবার মনে হচ্ছে জীবনের সবচেয়ে মহৎ কাজটা করছি। এতটা উদারতা, নমনীয়তা আর কে দেখাতো। মা এবং রুবেল বারান্দায় এসে দাঁড়িয়েছে। আমি হাসি মুখে তাদের দিকে এগিয়ে গেলাম। লিপি তৈরি হয়েছে? আমাকে তুই মাফ করিস শৈবাল, তুই এত দুঃখ পাবি আমি বুঝতে পারিনি। ছি মা, কি যাতা বলছো? মানুষকে চলতে হয় পরিস্থিতি বুঝে। হৃদয় নির্ভর হয়ে চলতে গেলে আজকালকার দুনিয়ায় টিকে থাকা যায় না। রুবেল, যা গিয়ে ওকে ডেকে নিয়ে এত। এবার রওনা দেওয়া উচিত। রাতুল ওদিকে অপেক্ষা করছে। বাবা, তুই চাইলে এখনো না হয় থাক, চেষ্টা করলে সব কিছু মেনে নেওয়া যায় রে। মা, নিজেকে অপরাধী ভেবো না। যা করছি আমি ভেবে চিন্তে করছি, ঝোঁকের বশে কোনো সিদ্ধান্ত নিইনি। মা ব্যথিত মুখে চুপ করে গেলেন। তার প্রচণ্ড রকম কষ্ট হচ্ছে। এই কোমল মনা ছেলেটিকে সেই ছোটবেলা থেকেই বড় বেশি আদরে বুকে জড়িয়ে আছেন তিনি। কখনো ভাবেননি সেই ছেলের জীবনের সবচেয়ে বেদনাবিধুর ক্ষণটিতেও তাকে সশরীরে উপস্থিত থাকতে হবে। তিনি সহজে কাঁদেন না, কিন্তু এখন কাঁদতে লাগলেন। রুবেল দ্রুত পায়ে ফিরে এলো। ভাইয়া, তুমি জলদি উপরে যাও, ভাবি দরজা খুলছে না। কি বলছিস? তাড়াতাড়ি যাও, আমার কেমন সন্দেহ হচ্ছে। আমি উন্মাদের মতো ছুটতে থাকি। আমার হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে দাপাদাপি করতে থাকে। না 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 না, তা কিছুতেই হতে পারে না। আমি প্রবলভাবে দরজায় ধাক্কা দিই। লিপি, লিপি! দরজা খুলে যায়। রক্ত জবার মতো রক্তিম দু চোখ তুলে লিপি বলল, শৈবাল, আমি যাব না, তুমি রাতুলকে ফিরে যেতে বলো। না লিপি, এখন আর তা হয় না। আমি যাব না শৈবাল, আমাকে অযথা জোরাজুরি করো না। তুমি রাতুলের কাছে যেতে চাও না? না। কেন? তোমার জন্য। আমি কিংকর্তব্য বিমূঢ়ের মতো লিপিকে দেখতে থাকি। ওর সুন্দর মুখখানিতে অপরূপ এক প্রভা খেলে যেতে দেখি, যা আমাকে বিশ্বাস যোগায়, আশ্বাস দেয়। কিন্তু রাতুলকে কি বলবো লিপি? বলো তার লিপি মারা গেছে। ও বিশ্বাস করবে? করবে। চৌরাস্তার মোড়ে যে ছেলেটি দাঁড়িয়ে আছে সে রাতুল নয়। আমি অবাক চোখে চারিদিকে আঁতিপাতি করে খুঁজতে থাকি। আমার বিশ্বাস হয় না যে রাতুল আসেনি। সেই নিঃসঙ্গ ছেলেটি সাবলীল পদক্ষেপে আমার সামনে এসে দাঁড়ায়।
আপনি শৈবাল ভাই? জি। আপনি? আমাকে রাতুল ভাই পাঠিয়েছেন। রাতুল কোথায়? তিনি তো আসেননি। কিছুক্ষণ আগে বিনার সাথে তার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। বিনাকে তো আপনি চেনেন। হ্যাঁ চিনি, কিন্তু আমার মাথায় তো কিছুই ঢুকছে না। শুধুমাত্র তার জন্যে লিপির সুখের সংসার ভেঙে যাচ্ছে, রাতুল ভাই তখন ওকে বিয়ে করতে রাজি হন। কারণ সেক্ষেত্রে লিপির সাথে তার আর কোনো সম্পর্ক হতে পারে না, তাই না? আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না। এমন একটি ঘটনার জন্য আমি আদৌ প্রস্তুত ছিলাম না। আপনার সাথে লিপির আসার কথা ছিল শৈবাল ভাই, ও আসেনি। লিপি যেতে চাইনি। তাই? যাক, আশা করি এবার সব ঠিকঠাক হয়ে যাবে। আপনাদের জন্য আমার শুভকামনা থাকলো। আমি চলি। একটু দাঁড়াও, তোমার নামটা জানা হয়নি। নেহাল। আমার নামটা নিশ্চয়ই শুনেছেন। শুনেছি। নেহাল অদ্ভুত এক টুকরো হাসি দিল। আমি যাই। সন্ধ্যার ঝলকিত প্রাঙ্গণ বেয়ে ছেলেটি অস্বাভাবিক দৃঢ়তায় হেঁটে যেতে থাকে। প্লেয়ারে ওটা মন বাজছে। ভলিউমটা কমিয়ে দিল নেহাল। একটা সিগারেট ধরালো। সোফায় বসে কয়েকবার পাফ করলো সিগারেটে। মিউজিকটা একটু ভালো লাগছে না। উঠে গিয়ে ক্যাসেটটা বদলে দিল। দাঁড়িয়ে থেকে শুনলো কয়েক মুহূর্ত, তারপর আচমকা ফুল ভলিউম দিল। বন্ধ রুমের ভেতর বিস্ফোরিত হলো 90 ওয়াটের ডেক সেটটা। একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে হেলান দিল নেহাল। কিচ্ছু ভালো লাগছে না ওর। কিছু ভালো না লাগা নাকি এক ধরনের অসুখ। ছটফট করতে করতে আবার উঠে দাঁড়ালো। পাওয়ার অফ করে দিয়ে ক্যাসেটটা হাতে নিল। দেখলো কয়েক মুহূর্ত, তারপর ফ্লোরে আছড়ে ভেঙে ফেলল। বড় বড় টুকরোগুলো জুতোর হিলের নিচে পিষল অস্থির হয়ে। তারপর ঘুরে দাঁড়িয়ে নব মুচড়ে দরজা খুলে বেরিয়ে এলো। ডাইনিং স্পেস ক্রস করে মার রুমে ঢুকলো। একটা চেয়ারে চুপচাপ বসে আছেন মা। নেহালকে দেখে মুখ তুলে চাইলেন একবার, তারপর জানলা পথে দৃষ্টিটা মেলে দিলেন দূরে। মা, বল, কিছু টাকা হবে? কত? সব আছে। এত টাকা দিয়ে কি করবি তুই? কিছু না। তোর বাবা বারণ করেছে তোকে টাকা দিতে। নেহাল কয়েক মুহূর্ত চুপ করে থাকলো। মা চোখ থেকে চশমা খুলে সামনের টেবিলে রেখে বললেন, রাগ করিস না বাপ, আমার কি করার আছে বল। নেহাল প্যান্টের দু পকেটে হাত ভরে বলল, আমার কোনো ফোন এলে বলবে রাত 10টার পর রিং করতে। আবার বাইরে যাচ্ছিস? আমার ভালো লাগছে না মা, কিছু ভালো লাগছে না। ঘরে বসে থাকলে দম বন্ধ হয়ে মারা যাবো একদম। তোর কি হয়েছে আমাকে বল না রে। আমি জানি না। এটা কোনো উত্তর হলো না। মন খারাপ হবার একটা তো কারণ থাকবে অন্তত। আমি যাই মা। টাকা নিবি না? দেবে? নিজের টাকা থেকে দিচ্ছি। তোর বাবা শুনলে আমাকে বকবে। তুই লক্ষ্মী বাপ, আর সব খাবি না। ঠিক আছে, খাবো না। কত দিচ্ছ? 200। মাত্র 200? প্লিজ 500 টাকা দাও না মা, তোমার সব কথা শুনবো তাহলে। লক্ষ্মী মা, বলো, দেবে না? নেহালের শার্টের একটা হাতা গুটিয়ে দুভাজ ওপরে তুলে দিলেন মা। আচ্ছা দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে।
8টায় ফিরবি, আর কখনো হট লিকার খাবি না। তোর বাবা কিন্তু শেষবারের মতো ওয়ার্ন করেছে বাবা, এরপর কিন্তু ক্ষমা করবে না। নেহাল চুপ করে থাকলো। বাবার রাগী মুখটা চোখের সামনে ভাসছে ওর। মামাকে একবার ঘর থেকে বের করে দিয়েছিলেন তিনি। অপরাধটা তেমন কিছু ছিল না, বারণ সত্ত্বেও সিগারেট স্মোক করেছিলেন মামা। সিগারেট জিনিসটা দু চোখে দেখতে পারেন না বাবা। তার আশেপাশে বসে কেউ সিগারেট জ্বাললে সঙ্গে সঙ্গে তিনি বিরক্ত হয়ে উঠে চলে যান। আলমিরা খুলে একটা 500 টাকার নোট বের করলেন। নেহাল নোটটা মানি ব্যাগে চালান করে টেবিলের ওপর থেকে চশমাটা তুলে পরিয়ে দিল মাকে। তুমি আমার শেষ আশ্রয়। দ্যাটস ওয়াই আই লাভ ইউ সো মাচ মা। রাস্তায় বেরিয়ে এসে ডাইনে বাঁয়ে রিক্সা খুঁজল নেহাল। ফাঁকা রাস্তা, অগত্যা পায়ে হেঁটেই মেন রোডের দিকে এগোলো ও। কোনো কাজ নেই, নষ্ট করে ফেলার মতো অনেক সময় পড়ে আছে সামনে। মাকে কথা দিয়েছিল 8টায় ফিরবে, কিন্তু সবচেয়ে বড় দুঃখ এটাই, নেহাল কখনো কথা দিয়ে কথা রাখতে পারে না। এই একটা আশ্রয় এতই নিরাপদ, যেখান থেকে যথেষ্ট প্রশ্রয় না পেলে জীবনটা অতিষ্ঠ হয়ে উঠত হয়তো। হাত তুলে একটা রিক্সা দাঁড় করালো, কিন্তু না বলেই উঠে বসলো। রিক্সাওয়ালা গামছায় মুখ মুছে বলল, কই যাবেন? নর্থ সাউথ রোড, লোন স্টারের সামনে নামবো। 10 টাকা লাগবে। ঠিক আছে চলো। চলতে শুরু করলো রিক্সা। জিন্সের জ্যাকেটের জায়ান্ট পকেটে হাত ভরে 555-এর প্যাকেট বের করলো নেহাল। তাজা নতুন প্যাকেট। সেলোফিন র্যাপার ছিঁড়ে একটা সিগারেট বের করলো। লোন স্টারের সামনে 8-10টা গাড়ি কার পার্কে দাঁড়িয়ে। রিক্সার ভাড়া দিয়ে মানিব্যাগটা হিপ পকেটে রেখে এগোলো নেহাল। এন্ট্রেন্সের ভেতরে পা রাখতেই রিসেপশনিস্ট এসে ওকে একটা খালি টেবিল দেখিয়ে দিল। ভেতরে কম পাওয়ারের দামি ঝাড়বাতি জ্বলছে। সবকিছু রহস্যময় আর স্বপ্নের লাগছে। নেহাল এগিয়ে গিয়ে একটা চেয়ার সরিয়ে বসলো। মেনু দিয়ে গেল ওয়েটার। কার্ডটা না দেখেই মুখ তুলে তাকালো ওয়েটারের দিকে। কি চলছে? রেমি মার্টিনি স্যার। ঠিক আছে, দিতে থাকো। প্রতি 15 মিনিট পর পর দেবে। 2 মিনিটে প্রথম ড্রিঙ্কটা সার্ভ করলো ওয়েটার। একটা সিগারেট জেলে লাইটারের আলোয় ঘড়ি দেখলো নেহাল। বিকেল 4টে। ঠিক 5টায় বেরিয়ে এলো নেহাল। সিগারেট ধরা হাতটা একটু একটু কাঁপছে ওর। বাইরে কি সুন্দর বাতাস, ঠান্ডা পরশ বুলিয়ে ওর কপাল থেকে ঘাম মুছে নিচ্ছে ঝিরঝিরে বাতাস। চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে ওর। রিক্সাওয়ালাকে শেরে বাংলা নগর যেতে বলল। হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে আরেকটা সিগারেট জ্বাললো। মুখ থেকে ধোঁয়া কেড়ে নিচ্ছে বাতাস। ভীষণ ভালো লাগছে এখন। মনে হচ্ছে বেঁচে থাকাটা অনেক সুখের। নেহালের চোখ জোড়া চিকচিক করতে করতে জলে ভরে গেল। ইচ্ছে করে চোখ জোড়া মুছল না ও। ভীষণ ভালো লাগছে ওর। কান্নার ভেতরও এক ধরনের সুখ আছে। ঝাপসা চোখে নেহাল এদিক ওদিক তাকাচ্ছে। ওর হাতের সিগারেটের মাথায় লম্বা ছাই জমেছে। গ্রিন লিফের সামনে অনেকগুলো ছেলে মেয়ে হইচই করছে। একটা মেয়ে আইল্যান্ড থেকে নেমে রিক্সা খুঁজছে। মেয়েটা দেখতে অনেকটা বিনার মতো। নেহাল এবার পকেট থেকে রুমাল বের করে চোখ মুছল। তারপর ধীরে ধীরে সিগারেটের ছাই ঝেড়ে আবার তাকালো মেয়েটার দিকে। মেয়েটা এখন সরাসরি ওর দিকে তাকিয়ে আছে। ছোট্ট একটা মুহূর্ত। তবু নেহাল বুঝতে পারল মেয়েটার দৃষ্টিতে ওকে অপছন্দ করার কোনো লক্ষণ নেই। ঠিক যেন বিনার ডুপ্লিকেট এই মেয়েটা, তবু চির অচেনা। নেহালের একবার ইচ্ছে করলো মেয়েটাকে গিয়ে বলে, তুমি দেখতে ঠিক আমার বান্ধবীর মতো। কিন্তু ভাবনাটা শেষ করার আগেই দেখল রিক্সাটা গ্রিন লিফ পেরিয়ে গেছে। নেহালের আবার মন খারাপ হয়ে গেল। ওর হাতটা আবার একটু একটু কাঁপতে লাগলো। বাতাসে ওর চুল উঠছে। এই সময় আরেকটা মেয়েকে দেখে চমকে উঠল নেহাল। কি আশ্চর্য, ঠিক বিনার মতো দেখতে একটা মেয়ে। একাকী হাঁটছে মেয়েটা। নেহাল রিক্সা থেকে নেমে পার্কের দিকে এগোলো। আর কি আশ্চর্য, প্রতিটি মুখকে এখন বিনার মতো লাগছে। প্রতিটি মানুষই যেন বিনা হয়ে ওঠে, চারপাশে এসে ভিড় করে। তবে কি নেহালের হ্যালুসিনেশন হচ্ছে? জীবনটাই কি তবে একটা হ্যালুসিনেশনের অধ্যায়? একটা ঘরের ভেতর দিয়ে মৃত্যুর দিকে ধেয়ে যাওয়া,
যার ভিতর দিয়ে পেরিয়ে যায় একটি জীবনকাল। মানুষ মুখোমুখি হয় কিছু অনিবার্য পাত্রপাত্রের সঙ্গে, তার ভেতরেই গড়ে ওঠে পরস্পরের প্রতি চাওয়া পাওয়ার আকুতি। কেউ পায়, কেউ পায় না। যারা পায় তাদের ভেতরটা হয়তো আর খালি থাকে না, কিন্তু যারা পায় না তাদের ভেতরটা বাতাস শূন্য হয়ে পড়ে। সেখানে গিয়ে জমা হতে থাকে দীর্ঘশ্বাসের নীল যন্ত্রণা। শেষ হলো সুজা রশিদের উপন্যাস মোহনায় দাঁড়িয়ের চতুর্থ এবং অন্তিম পর্ব। নমস্কার।